সেদিনের অনির্বাণের সঙ্গে ঘটে যাওয়া লোমহর্ষ বর্ণনা দিল অনির্বাণ জেলে থাকা অবস্থায় রাইকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই অনির্বাণের সঙ্গে দেখা করার জন্য জেলে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি তোমার কাছে দুহাত জোর করে অনুরোধ করছি, তুমি প্লিজ তোমার সঙ্গে সেদিন যা যা করেছিল সেই সব কিছু আমার কাছে তুমি খুলে বলো। আমি একবার হলো সবটা জানতে চাই, আমি সবটা বুঝতে চাই, কারণ আমার যতদূর মনে হচ্ছে যে তুমি একটা সামান্য পরিস্থিতির শিকার হয়ে গিয়েছো এবং এই জন্য নীলাঞ্জনা ইচ্ছাকৃতভাবে আগে থেকে ফাঁদ পেতেছিল। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থেকেছিল, এখন আর জেনে কী বা করবে বলো তো, দুটো হিয়ারিং হয়ে গেলো, কিন্তু তার সত্ত্বেও আমাকে কোনো মতে কেউ নির্দোষ প্রমাণ করতে পারছে না। উল্টো ওই কোয়েল এসে আমাকে আরও বেশি বিপদে ফেলার চেষ্টা করলো, ও কোয়েলকে অবধি ব্যবহার করে ফেলো। তুমি আমার ভাবতে পারছো যে তোমার বোন কত দূর অবধি এগিয়ে গিয়েছে, কিন্তু তার সত্ত্বেও তোমার বোনের বদনাম শুনে তো তোমার কোনো মতেই পা পোষাবে না, কারণ তোমার তো সবসময় এটাই মনে হয় যে না, নীলু ঠিক আর গোটা জগতে সব বেঠিক, তাই তো। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি এরকম করে আমাকে হতাশ করে খালি হাতে ফিরিয়ে দিও না, দোহাই তোমার অনির্বাণ, আমি তোমার কাছে হাত ধরে অনুরোধ করছি, তুমি একটু আমার সঙ্গে কোঅপারেট করো। আমি তোমাকে বলছি, আমি যে কোনো মূল্যেই হোক না কেন, আমি নীলাঞ্জনার বিরুদ্ধে লড়াই করে আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে করতে বার করবই। অন্যদিকে যখন অনির্বাণ কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে এবং বলতে থাকে যে আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে এই সেই একটা মেয়ে আমার জীবনটা গোটা তছনছ করে রেখে দিবে। আমারই সব থেকে বড় ভুল হয়েছিল, আমার সেই সময় তোমাকে তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত ছিল, তখন কিনা তুমি নীলাঞ্জনাকে এই বাড়িতে আনার জন্য আমাকে বারবার করে ফোর্স করছিলে। আজ নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তোমার সংসার ভাঙার আসল কারণটা ঠিকই, কিন্তু এখন আর বুঝেই বা লাভ কী হবে বলো তো। আমরা অনেকটা দূরে চলে গিয়েছি একে অপরের কাছ থেকে। এখন আর কোনো মতে আমার মনে হয় না যে আমার আর ফেরা হবে, কারণ সেদিন কোর্টে দাঁড়িয়ে কোয়েল একের পর এক মিথ্যা অপবাদ আমাকে যে পরিমাণে আরও বেশি ফাঁসিয়ে দিয়েছে, তাতে করে তো আমার মনে হয় যে জজ সাহেবও আর কোনোদিনও আমার কোনো কথার উপরে বিশ্বাস করবে না। তাহলে আমি কার মুখের দিকে তাকিয়ে বলো তো আমি আমার হয়ে তরফদারি করবো, আর কেনই বা করতে যাবো, যেখানে কিনা আমি খুব ভালো করে জানি যে আমার শাস্তি হওয়া তো নিশ্চিত রূপে ঠিক করাই আছে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে তুমি এরকম করে হাল ছেড়ে দিলে কী করে চলবে অনির্বাণ, বলো তো। আমাদের সন্তানের জন্য হলেও তোমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে হবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে সেদিন আমার ফাইলের অনেক বেশি প্রয়োজন ছিল রাই, এবং তার জন্য আমি বারবার করে নীলাঞ্জনার দরজার বাইরে নক করি, এবং নক করার অবস্থায় নীলাঞ্জনার পক্ষ থেকে কোনোরকম কোনো সাড়া শব্দ না পায় আমি যখন আবারও বাইরে এসে নীলাঞ্জনাকে ফোন করি, তখন নীলাঞ্জনা ফোনটা রিসিভ করে, অথচ ফোন রিসিভ করা সত্ত্বেও কোনো রকম কোনো সাড়া শব্দ দেয় না। আমি এক পর্যায়ে ধরে নিই ও হয়তো ঘুমের ঘুরি ফোনটা রিসিভ করেছে। তারপর আমি এক পর্যায়ে বাধ্য হয়ে যখন ও ঘরে যাই, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা দুম করে আমার পেছন থেকে অন্ধকার ঘরে সুযোগটাকে কাজে লাগিয়ে দরজা লাগিয়ে দিয়ে আমার কাছে এসে আমার সঙ্গে দস্তাদস্তি করা শুরু করে দেয়, এবং আমার হাত থেকে ফাইলটা কেড়ে নিয়ে ও আলমারিটা লাগিয়ে দেয়, এবং আমার সঙ্গে ধস্তাধস্তি করতে করতে ও চিৎকার চেঁচামেচি করে নিজের বিধ্বস্ত অবস্থা করে তোমাকে ডেকে পাঠায়, এবং তুমিও রীতিমতো সেখানে চলে আসো, এবং আসার পর তো তুমি আমাকে বেরোতে দেখেছো, এবং তারপর তো তুমি ধরেই নিলে যে তোমার স্বামী একটা লম্পট এবং দুশ্চরিত্র প্রজাতির পুরুষ, তাই তো। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে তাহলে সেদিনকার পুরো ঘটনাটা পূর্ব পরিকল্পিত ছিল নীলুর। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।